বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি সুকুমার রায়ের রচনা দৃঘাংচু। এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন। চারিদিকে তার পাত্র মিত্র আমির ওমরা সিপাই শাস্ত্রী গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড় কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের ওপর বসে ঘাড় নিচু করে চারদিক তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ক। কথা নেই বার্তা নেই, হঠাৎ এরকম গম্ভীর শব্দ। সভাসুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একেবারে একসঙ্গে হাঁ করে রইল। মন্ত্রী একতারা কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন। হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোবার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল। সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল যে লোকটা চামড় দোলাচ্ছিল, চামড়টা তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথার ওপর পড়ে গেল। রাজামশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল। তিনি হঠাৎ জেগে উঠে বললেন, জল্লাদ ডাকো। বলতেই জল্লাদ এসে হাজির। রাজামশাই বললেন, মাথা কেটে ফেল। সর্বনাশ, কার মাথা কাটতে বলে? সকলে ভয়ে ভয়ে নিজের নিজের মাথায় হাত বোলাতে লাগলো। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, কই মাথা কই? জল্লাদ বেচারা জোর হাত করে বলল, আগে মহারাজ, কার মাথা? রাজা বললেন, বেটা গোমুখ্য, কোথাকার মাথা? কার মাথা কী রে? যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা। শুনে সভাসুদ্ধ সকলে হাঁপ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরফর করে সেখান থেকে উড়ে পালালো। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওই রকম আওয়াজ করেছিল। তখন রাজামশাই বললেন, ডাকো পণ্ডিত সবার যত পণ্ডিত সবাইকে ডাকো। হুকুম হওয়া মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সবাই এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞেস করলেন, এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে গেল, গোল বাঁধিয়ে গেল, এর কারণ কিছু বলতে পারো? কাক আওয়াজ করলো, তার আবার কারণ কি? পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচাই করতে লাগলেন। একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাচুমাচু করে জবাব দিল, আজ্ঞে বোধহয় তার খিদে পেয়েছিল। রাজামশাই বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তা সভার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদেয় করে দাও। সকলে মহা তম্বি করে বলে, হাঁ হাঁ হাঁ, ঠিক, ওকে বিদেয় করুন। আর একজন পণ্ডিত বললেন, মহারাজ, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই বুঝবেন মেঘ আছে, আলো দেখলেই বুঝবেন প্রদীপ আছে। সুতরাং বায়স গম্ভীর গলায় কণ্ঠনির্গৃত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে। এতে আশ্চর্য কি? রাজা বলেন, আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধি লোকেও এই রকম আবোল তাবোল বকে মোটা মোটা মাইনে পাও। মন্ত্রী, আজ থেকে এর মাইনে বন্ধ করো। অমনি সকলে হাঁ হাঁ করে উঠলেন, মাইনে বন্ধ করো। দুই পণ্ডিতের এই রকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজামশাই দস্তুর মতো ক্ষেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল। চুলকিয়ে চুলকিয়ে কারো কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো। রাজামশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই, তিনি বসে বসে ঝিমোতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্মা বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা শুটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সভার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির, নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন, কী হলো, কী হলো? তখন অনেক জলের ছিটা, পাখার বাতাস বলা করার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল, মহারাজ, সেটা কি দাঁড় কাক ছিল? সকলে বলল, হাঁ হাঁ হাঁ, কেন বলো দেখি? লোকটা আবার বলল, মহারাজ, সে কি ওই মাথার ওপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, আর মাথা নিচু করেছিল, আর চোখ পাকিয়েছিল, আর কহ শব্দ করেছিল? সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলল, হাঁ হাঁ হাঁ, ঠিক ওই রকম হয়েছিল। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় হায়, সেই সময় কেউ আমায় কেন খবর দিলে না? রাজা বললেন, তাই তো, একে তোমরা তখন খবর দাওনি কেন? লোকটাকে কেউই চেনে না, তবু সে কথা বলতে সাহস পেল না। সবাই বললে, হ্যাঁ, ওকে একটা খবর দেওয়া উচিত ছিল। যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে, এ কথা কেউ বুঝতে পারল না।
লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বললেন, দৃঘাংচু। সে আবার কি? সবাই ভাবলো লোকটা খেপে গেছে। মন্ত্রী বললেন, দৃঘাংচু কী হে? লোকটা বলল, দৃঘাংচু নয়, দৃঘাংচু। কেউ কিছু বুঝতে পারলো না, তবু সবাই মাথা নেড়ে বলল, ও। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, সে কী রকম হে? লোকটা বলল, আগে আমি মূর্খ মানুষ, আমি কি অত খবর রাখি? ছেলেবেলা থেকে দৃঘাংশু শুনে আসছি, তাই জানি দৃঘাংচু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দাঁড় কাকের মতো। সে যখন সবাই ঢোকে তখন সিংহাসনের ডান দিকে থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে কহ বলে শব্দ করে। আমি তো আর কিছু জানি না। তবে পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন, না না না, ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে কাজ দিলে, তুমি থাকলে করতে কি? লোকটা বলল, মহারাজ, সে কথা বললে লোকে যদি বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না। রাজা বললেন, যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয়ে বলে ফেলো। সভাশুদ্ধ লোক তাতে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল। লোকটা তখন বলল, মহারাজ, আমি একটা মন্ত্র জানি। আমি যুগ জন্ম ধরে বসে আছি দৃঘাংচুর দেখা পেলে সেই মন্ত্র যদি তাকে বলতে পারতাম তাহলে কী যে আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি। হায় রে হায়, এমন সুযোগ আর কি পাবো? রাজা বললেন, মন্ত্রটা আমায় বলো তো। লোকটা বললেন, সর্বনাশ, সে মন্ত্র দৃঘাংচুর সামনে ছাড়া কারো কাছে উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালে উঠে সেইটা পড়ে দেখবেন। আপনার সামনে দাঁড় কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার আর কেউ যেন সেটা না শোনে, কারণ দাঁড় কাক যদি দৃঘাংচু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোক যদি শুনে ফেলে তাহলেই সর্বনাশ। তখন সভা ভঙ্গ হলো। সভার সকলে একসঙ্গে হাঁ করে শুনছিল, তারা হাঁপ ছেড়ে বাঁচল। সকলে দৃঘাংচুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল। তারপর রাজামশাই 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, হলদে সবুজ ওরাং ওটাং, ইটপাটকেল চিটপটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলা কর্মখালি। রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন। তারপর থেকে তিনি দাঁড় কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোনো আশ্চর্য রকম কিছু হয় কি না, কিন্তু আজ পর্যন্ত তিনি দৃঘাংচুর কোনো সন্ধান পাননি।